আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে ধীরগতির ইন্টারনেট, অভিযোগ সরকারের দিকে। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিক নিহত। কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। আরও জানিয়ে দেব শিকাগোয় ডেমোক্রেট কনভেনশন শুরুর আগে বিক্ষোভের ডাক ফিলিস্তিনপন্থীদের। সর্বশেষ জানিয়ে দেব পার্টির সম্মেলনের মঞ্চে কাঁদলেন জো বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাকিস্তানে ধীরগতির ইন্টারনেট, অভিযোগ সরকারের দিকে। পাকিস্তানে কয়েকদিন ধরে ইন্টারনেটের ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। গতকাল সোমবার কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, সাধারণত ইন্টারনেটের গতি যেমন পাওয়া যায় তার তুলনায় এখন গতি অর্ধেকের কম। এই সমস্যার কারণে লাখো ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ব্যবসায়িক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এতে দেশজুড়ে অনেকেই অভিযোগ করছেন যে জাতীয়ভাবে একটি ফায়ারওয়াল স্থাপনের কারণে ইন্টারনেটের গতি ধীর হয়েছে। তবে কর্তৃপক্ষ সে অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানে গত ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীরা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারেই ব্যবহার করতে পারছেন না, নয়তো সীমিত আকারে ব্যবহার করতে পারছেন। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সরকারিভাবে ধরপাকড় শুরু হওয়ার পর থেকেই এমন অবস্থা অবিচল। তবে ইন্টারনেটের গতি এখন উল্লেখযোগ্যজনক মাত্রায় ধীর। ব্যবহারকারীরা দ্রুতই মেইল কিংবা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে পারছেন না। ব্যবসায়ী এবং চিকিৎসক বলছেন এতে তাদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে, বিশেষ করে বিবৃতি এবং মেডিকেল রিপোর্ট পেতে সমস্যা হচ্ছে। চলতি সপ্তাহে এক বিবৃতিতে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান পাকিস্তান সফটওয়্যার হাউস অ্যাসোসিয়েশন বলেছে, ইন্টারনেট বিঘ্ন হওয়ার কারণে নাজুক অর্থনীতির দেশটি $30 কোটি ক্ষতির সম্মুখীন হতে পারে। অ্যাসোসিয়েশন আরও অভিযোগ করেছে, সরকার তড়িঘড়ি করে একটা জাতীয় ফায়ারওয়াল বাস্তবায়ন করার চেষ্টায় ইন্টারনেটের গতি ধীর হয়ে গেছে। লাহোরের পূর্বাঞ্চলে ইন্টারনেট সেবা সরবরাহকারী শাহজাদ আরশাল বলেন, বিদেশি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় প্রয়োজনীয় তথ্য আদান প্রদানে সমস্যা হওয়ায় প্রতিষ্ঠানগুলো ভোগান্তিতে পড়ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করেন চৌধুরী আরিফ। তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় ইন্টারনেটের গতি 40 থেকে 80% ধীর। এ অবস্থায় উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরীফ তার স্থলাভিষিক্ত হন। বিভিন্ন মামলায় ইমরান খান কারাগারে আছেন। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে অস্থিরতা চলছে। ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিক নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি গোলার আঘাতে এক সাংবাদিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের একটি সংবাদ মাধ্যম গতকাল সোমবার এ তথ্য দিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইব্রাহিম মোহারাব নামের এই সাংবাদিকের মরদেহ গতকাল গাজার দক্ষিণের শহর খান ইউনুসের নেসার হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। গত রোববার এ হামলার ঘটনা ঘটেছে। প্যালেস্টাইনিয়ান ডেইলি নিউজ নামের অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করতেন মোহারাব। এই সংবাদ মাধ্যমে বলা হয়, মোহারাব সহ একদল সাংবাদিকের উপর গোলা নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে আরও বলা হয়েছে, সোমবার সকালে হামাদ শহরের একটি বড় ভবনে মোহারাবের মরদেহ পাওয়া গেছে। হামলায় এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে এএফপির এক সাংবাদিক জানায়, মোহারাবের সঙ্গে 2 সাংবাদিকের শরীর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হামাদ শহরে অস্ত্রশস্ত্র সজ্জিত একটি ইসরায়েলি সাজোয়া যান গুলি করতে করতে এগিয়ে যাচ্ছে। এ সময় পেশের জ্যাকেট পরা অন্তত একজন গুলির সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এর আগে একটি কণ্ঠস্বরকে চিৎকার করে বলতে শোনা যায়, ইব্রাহিম আহত, সে কোথায়? এ বিষয়ে জানতে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এএফপি, কিন্তু মোহারাবের মৃত্যুর নির্দিষ্ট স্থান, তার পরিচয়পত্র ছাড়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তারা। গাজায় এরই মধ্যে অনেক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তাদের অভিযোগ, এই সাংবাদিকের হামাস বা ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন। কমিটি টু রিপ্রেক্ট জার্নালিস্ট গতকাল এক প্রতিবেদনে জানায়, গত বছরের 7 অক্টোবর গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 113 জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন। কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়? নারীবাদী আন্দোলন তার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেননি। ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর চলমান সহিংসতাকে
নারীবাদী আন্দোলনের নেতারা চরমভাবে উপেক্ষা করে চলেছেন। গত 10 মাসে সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রে অনেক পশ্চিমা নারীবাদী, বিশেষ করে ব্রিটেনের নারীবাদী সংগঠনগুলোর দ্বিমুখী আচরণ প্রত্যক্ষ করা গেছে। পার্স্টুরের মতে ইসরায়েলি নারীদের প্রতি সমর্থনে নেই এই নারীদের কাছ থেকে অসংখ্য দ্রুত প্রতিক্রিয়া দেখা গেলেও ফিলিস্তিনি নারীদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে রহস্যজনকভাবে তারা নীরবতা প্রকাশ করেছে। ইসরায়েলিরা ফিলিস্তিনি নারীদের উপর ব্যাপক যৌন নিপীড়ন চালিয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হলেও এদিকে কোনো নজর নেই। অথচ ফিলিস্তিনি নারীদের দুরবস্থার প্রতি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। 7 অক্টোবর থেকে এ পর্যন্ত শত শত ফিলিস্তিনি নারীকে ইসরায়েল আটক করেছে এবং তাদের উপর যৌন নির্যাতন, নগ্ন করে শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি সহ বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে। এর মধ্যে 2টি ধর্ষণের ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। চলতি বছর 19 ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদনে নথিভুক্ত যৌন নিপীড়নের 2টি ঘটনাকে উপেক্ষা করা হলেও প্রশ্ন হচ্ছে গত 76 বছরে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি নারীদের উপর যে সহিংসতা চালিয়েছে এর যে দীর্ঘ ইতিহাস রয়েছে সেটাকে কিভাবে উপেক্ষা করা যায়। পাশ্চাত্যের নারীবাদীদের মতো বিশ্বের অন্য প্রান্তের নারীবাদীদের নিরাপত্তাও নিন্দনীয়। ফিলিস্তিনের সীমাহীন দুর্দশার ব্যাপারে সবার নিরাপত্তা থেকে মানবতার চরম অধপতনের প্রমাণ পাওয়া যায়। যখন নিহতদের 70% নারী ও শিশু, ফিলিস্তিন নারীরা যখন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে তাদের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে বের করে, মায়েরা যখন তাদের প্রাণহীন সন্তানদের আলিঙ্গন করে, যখন পরিবারগুলো শরণার্থী শিবিরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায়, ইসরায়েলের অবরোধের কারণে মায়েরা যখন তাদের সন্তানদের অনাহারে মরতে দেখে, এবং যখন শিশুরা চরম দুর্ভিক্ষ খাবারের জন্য এদিক ওদিক ছুটছুট করে এবং কান্নাকাটি করে, তখন এ নিষ্ঠুর নিরাপত্তা কোনো রাজনীতি নয় এবং তা নারীদের প্রতি তথাকথিত নারীবাদীদের বিশ্বাসঘাতকতা। পার্স টুডে। শিকাগোয় ডেমোক্রেট কনভেনশন শুরু হওয়ার আগে বিক্ষোভের ডাক ফিলিস্তিনপন্থীদের। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেট দলীয় ন্যাশনাল কনভেনশন শুরুর আগে বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিনপন্থীরা। সোমবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কনভেনশনে যোগ দিতে এরই মাঝে শিকাগো পৌঁছেছেন কমলা হ্যারিস। উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট জো বাইডেন সহ দলের নেতাকর্মীরা। এই আয়োজনকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন ফিলিস্তিনপন্থীরাও। যুদ্ধবিরতির দাবিতে সড়ক আটকে প্রতিবাদ মিছিল করেন তারা। ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন তারা। তবে ডেমোক্রেট কনভেনশন ঘিরে সতর্ক অবস্থানে ছিল শিকাগো পুলিশও। ধারণা হচ্ছে 40,000-এর বেশি ফিলিস্তিনপন্থী যোগ দেবে প্রতিরোধ বিক্ষোভে। পার্টির সম্মেলনের মঞ্চে কাঁদলেন জো বাইডেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মর্যাদা পাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কেঁদে বুক ভাসালেন। সোমবার রাতে তার দল ডেমোক্রেটিক পার্টির জাতীয় আন্দোলনে এ ঘটনা ঘটে। এই সম্মেলনেই বাইডেনকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। তা হয়তো মন থেকে মেনে নিতে পারছিলেন না তিনি। অনুষ্ঠানের পুরো সময় মুখ ভার করে রেখেছিলেন। পরে ভাষণ দিতে মঞ্চে উঠে আর চোখের পানি ধরতে পারলেন না জো বাইডেন। উপস্থিত জনতার সামনে কেঁদে ফেললেন তিনি। আবেগ আপ্লুত বাবার ভেঙে পড়া দেখে মেয়ে অ্যাশলে বাইডেন এগিয়ে যান। বাবাকে সান্ত্বনা না দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি। তবু বাইডেন মুখ লুকিয়ে কাঁদছিলেন। এ সময় মেয়ে অ্যাশলে বাবাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন। পরে চোখের পানি মুছতে দেখা যায় বাইডেনকে। শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনার সম্মেলনটি চলছিল। আগামী বৃহস্পতিবার তার শেষ হবে। সম্মেলনে নির্বাচনের পার্টির পরিকল্পনা ঠিক হতে পারে। এদিকে কান্না সামলে জো বাইডেন বক্তব্য দেন। তিনি বলেন, আমি আমার ক্যারিয়ারে অনেক ভুল করেছি, কিন্তু আমি আমার সেরাটা দেশকে দিয়েছি। প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের। এই কাজকে আমি ভালোবাসি, তবে সবচেয়ে বেশি ভালোবাসি দেশকে। তিনি আরো বলেন, 50 বছর ধরে আপনাদের অনেকের মতো আমাদের জাতিকে আমার হৃদয় এবং আত্মা দিয়ে সেবা করে যাচ্ছি। এর বিনিময়ে আমি লাখবার আশীর্বাদ পেয়েছি। আমি সততার সাথে বলতে পারি, আমি 29 বছর বয়সী মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলাম। সে সময়ের চেয়ে এখন আমি দেশের ভবিষ্যতের বিষয়ে বেশি আশাবাদী। প্রসঙ্গত, এবারের নির্বাচনেও জো বাইডেনের প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রার্থিতা প্রত্যাহারের চাপ আসে। পরে এক প্রকার বাধ্য হয়েই কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান বাইডেন।